আসসালামু আলাইকুম। দর্শক শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে সংক্ষিপ্ত একটি অনুষ্ঠান নিউজ ফ্ল্যাশ। আ বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান তিনি অ্যা সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যগুলো নিয়ে আমি গতকালই একটা অনুষ্ঠান করব ভাবছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটু ব্যস্ততার জন্য করা হয়নি। তো হাসান মাহমুদ খান তার যে বক্তব্যের কয়েকটি ভাগ তিনি আমরা যদি এনালাইসিস করব এখানে কিছু তথ্য সহ অ অ এনালাইসিস করার চেষ্টা করব। আপনারা জানেন মাইলস্টোনের যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মৃতের সংখ্যা নিয়ে এখনো কিন্তু আমরা নানা রকম তথ্য পাচ্ছি। তো তিনি মূলত তার বক্তব্যে ২ টি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে তিনি বলেছেন যে গুজব ছড়াবেন না। এখন আমার একটু তার বক্তব্য একটু চাই। আমি যদি আমরা শুনি। অনুরোধ করতে চাই, সেটা খুব জরুরি আমার জন্য আপনাদের মাধ্যমে বলা। সেটা হচ্ছে দয়া করে আপনারা দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব, মিসইনফরমেশনে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না। অর্থাৎ মানে গুজব ছড়িয়ে বিমান বাহিনী সার্বভৌমত্বের প্রতীক ১৫ বছরের চোরের দল চুরি করে এই বিমান বাহিনীকে শেষ করে ফেলছে। এখন সে আসছে গুজব ছড়াবেন না। মানে হচ্ছে যে অনেক তথ্য যেন আমরা না দেই, এটা নাকি সার্বভৌমত্বের উপর ক্ষতিকর হবে। তার আরেক খালাতো ভাই সে আবার বলে যে ফুল স্টপ এটা নাকি সার্বভৌমত্ব। অর্থাৎ সার্বভৌমত্বের বেঁচে খাচ্ছে এরা। মানে সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেরকে রাখা হয়েছে বাংলাদেশের জনগণের ট্যাক্সে। এরা সার্বভৌমত্ব বেঁচে খায়। তো আমি ধরেন গুজবের জায়গাটা কি দেখেন, যেটা নিয়ে দেখলাম এ এ বে প্রধান উপদেষ্টার আ প্রেস উইং থেকে বলা হচ্ছে মৃতের সংখ্যা নিয়ে মূলত গুজবের জায়গাটা এবং আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম গত ২১ তারিখে। যে ২১ তারিখের ওই পোস্টে আমি দেখছিলাম যে ধরেন প্রায় ১০-১২ ঘন্টা পরেও আ ধরেন মৃতের সংখ্যা হচ্ছে বোধহয় ২০, আহতের সংখ্যা হচ্ছে ২৫, আহতের সংখ্যা হচ্ছে ৮৫, গুরুতর আহত হচ্ছেন আ ধরেন আ আরো ২৫ জন গুরুতর আহত। তো এরকম কিছু ইনফরমেশন পাচ্ছিলাম। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় আসছিল যে রাতের বেলায় সেখানে অ্যাম্বুলেন্স ঢুকছে। শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন যে তাদেরকে বেধড়ক লাঠিচার্জ করা হয়েছে, বেধ বে শিক্ষকদেরকে সহ পেটানো হয়েছে এবং তাদের অভিযোগ যেটি ছিল সেটি ছিল হচ্ছে যে আমি যদি আপনাদেরকে দেখাই, শিরোনামটা ছিল মৃতের সংখ্যা কি লুকানোর চেষ্টা চলছে? লুকোচুরি করে সাধারণ মানুষকে কি খেপিয়ে তোলার চেষ্টা চলছে? অর্থাৎ ২ ধরনের আশঙ্কার কথা এখানে বলা হয়েছে এবং এটি হচ্ছে ২১শে জুলাই রাত ১১ টায় নিউ ইয়র্ক টাইম, মানডে রাত ১১ টায় নিউ ইয়র্ক টাইম এইটা দেয়া এবং তখন আসলে বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেছে আ এই ঘটনা। তখনও বলা হচ্ছে মৃতের সংখ্যা ২০ জন, আহত ৮৫ এবং ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তো আ যেটা হয় আরকি আমি সোশ্যাল মিডিয়ায় এই জাতীয় নানা কথা আসছিল। স্টুডেন্টরা রাতের ভিডিও দিচ্ছিলেন। তাদের বক্তব্য আসছিল। সবকিছু মিলিয়ে আমি জাস্ট একটা এনালাইসিস দিলাম এবং আমি দেখলাম যে নানা রকমের কথা আসছে। মূলত অনেকে বলছে যে কেন লাশ গুম করা হবে? কেন লাশ গুম করা হবে সে প্রসঙ্গে আসছি। যে আমাদের দেশে এই যে ধরনের ব্যর্থতা, এই যে অ্যা বিমান বাহিনীর যুদ্ধ বিমান পড়ে যখন এতজন শিক্ষার্থী আহত হলো, সেই শিক্ষার্থী আহত হওয়ার পরে যে ক্ষতিপূরণের ব্যাপারটা আসে, মানে এয়ার মার্শাল অনেক কথা বলেছেন কিন্তু ক্ষতিপূরণের ব্যাপারে কোনো কথা কিন্তু তিনি বলেন নাই। তিনি সরকারের সঙ্গে সকল দায়িত্ব নিবেন, তাদের সাথে আছেন। এইসব নানা আবেগ, ফুলঝুরি মানে ফালতু কথাবার্তা ঝেড়ে গেছেন। এবং আমি যদি আপনাদেরকে আজকের একটা পত্রিকার সংবাদ দেখাই, আজকের একটা সংবাদের আমি যদি দেখাই কালবেলার একটি সংবাদ, আজকের পত্রিকা উম আপনারা যদি দেখেন ২৪শে জুলাই ২০২৫ এর পত্রিকা এবং এখানে শিরোনাম হচ্ছে চলে গেল ৮ম শ্রেণীর মায়া। এখানে তারা বলছেন যে এর আগে গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলায় ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় ৩১ জন নিহত, ১৬৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। পরে এই ঘটনায় ও আহত আরো ৩ জনের মৃত্যু হয়েছে। সেই হিসাবে সব মিলিয়ে ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ৩৪ জনে। এদিকে আজ সকাল ১০টা নাগাদ পাওয়া হালনাগাদ তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ঘটনায় নিহত মানুষের সংখ্যা ২৯। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরো ২ জনের মৃত্যু হয়েছে। তাদের হিসাব অনুযায়ী
নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১-এ। এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আজ এক বিবৃতিতে বলেছে বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ২২ জন নিহত হয়েছেন। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরো ২ জনের মৃত্যু হয়। তাদের হিসাব অনুযায়ী এই ঘটনায় নিহতের সংখ্যা ২৪-এ। অর্থাৎ আপনি দেখেন যে মানে আইএসপিআর বলছে ৩৪ জন, আ স্বাস্থ্য অধিদপ্তর বলছে ৩১ জন, মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ বলছে ২৪ জন। তো এগুলা কি ফাইজলামি? বাংলাদেশে কি এরকম একটা ঘটনার পরে এগুলো নিয়ে কি আপনারা ফাইজলামি করেন? এই তথ্য নিয়ে কি কেন এত লুকোচুরি হচ্ছে? ভাই আজকে ২৪ তারিখ। এখন পর্যন্ত আপনি ডেফিনিটলি বলতে পারছেন না যে আমার এতজন মানুষ নিহত হয়েছে। একেকজন একেক জায়গায় একেক তথ্য আসছে। এর কারণটা কি? গতকাল বাংলা ভিশনের একটি সংবাদে দেখলাম যে একজন শিক্ষক বলছিলেন যে, যেই জায়গায় বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে কমপক্ষে ২০০ র মতো শিক্ষার্থী ছিল উপরে নিচে মিলিয়ে। তো আমরা আসলে মৃতের সংখ্যা যত কম হয় তত ভালো। আমরা চাই যে আমাদের সন্তানরা বেঁচে থাকুক। কিন্তু এই যে লুকোচুরি করা বা নানা কিছু এবং আপনারা তো জানেন না যে এটা কিভাবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো খেলে বে মানে এইসব লাশ গোপনের ক্ষেত্রে হেফাজতের ঘটনা দেখেন, বিভিন্ন ঘটনা দেখেন। তো রাষ্ট্রের ক্ষতিপূরণের প্রশ্নটা কিন্তু কেউ এখন পর্যন্ত বলছেন না। তো আমরা বিমান বাহিনীর প্রধানের আরেকটা বক্তব্যে যাই। তিনি অ্যা এই বক্তব্যটা শুনি আমরা। এটা আমার সবার প্রতি অনুরোধ। আবার বলছি, ইঞ্জিনও আমরা আরো বেশি কেয়ারফুল, বিকজ আমার পাইলটের একটা বিমানে একটা ইঞ্জিন, সো আমরা ইঞ্জিন নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না। এটা প্রযুক্তিগতভাবে পুরানো, কিন্তু এই প্লেনের যত ঘন্টা থাকার কথা ওই ইঞ্জিনের তত ঘন্টা, ১ ঘন্টাও বেশি আমরা ফ্লাইং করি না, এবং এটা যা যা রিপেয়ার করার কথা সেটা আমরা সম্পূর্ণভাবে করি। সো এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই মনে যে প্লেনটার কোনো, তারপরে ওই যে বলবো একদম বিকল। অর্থাৎ দেখেন সে কিন্তু এক ধরনের ফুল স্টপ দিয়ে দিয়েছে কিন্তু যে তদন্ত হওয়ার আগে সে বলে দিচ্ছে সব ঠিক আছে। এবং আমি যদি আপনাকে এটারই একটা প্রিন্টেড ভার্সন যদি আপনাদেরকে দেখাই, আ যে উম এয়ার মার্শাল বলছে যে আ "বিধ্বস্ত বিমানটি পুরনো নয়, রক্ষণাবেক্ষণে আপোস করি না।" তো রক্ষণাবেক্ষণে আপোস করি না তুমি যদি বলেই দাও, তো তদন্ত কমিটি কি আ এই এয়ার মার্শালের বা এয়ার চিফের এই বক্তব্যের বাইরে যাবে? এবং তিনি দেখেন এখানে তিনি বলছেন যে, এক প্রশ্নের জবাবে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, "যুদ্ধবিমান সাধারণত পুরনো হয় না। প্রতিটি বিমানের একটা লাইফ টাইম আছে। এই বিমানগুলো প্রায় ৩০ বছর পর্যন্ত লাইফ সাইকেল থাকে। ১ যুগ, ২ যুগ না। ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা। আমি আশ্বস্ত করতে চাই, বিমানের ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করি না রক্ষণাবেক্ষণে। আমরা যে দেশ থেকে বিমান ক্রয় করি সে দেশ থেকে রক্ষণাবেক্ষণের সব প্রযুক্তি এবং দরকার হলে যা প্রয়োজন সেটাও আমরা তাদের সঙ্গে চুক্তি করে নেই।" এটা আরেকটা ধরেন আরেকটা ফালতু কথা এবং রক্ষণাবেক্ষণের যে অভাব বাংলাদেশ বিমান বাহিনীর যতগুলো এয়ারক্রাফট আছে আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী কিন্তু মানে অলমোস্ট 80% এয়ারক্রাফট এরই কোনো রক্ষণাবেক্ষণ নাই। উড্ডয়নক্ষম বিমানের সংখ্যাও হাতে গোনা। এরা আবার এগুলো রক্ষণাবেক্ষণও করে না, আবার এগুলো বলেও না। বলে যে মানে আমাদের শত্রুরা জেনে যাবে। তো শত্রু বলতে যে রাষ্ট্র, ভারতের লোকজন তো ভাই তোমাদের ভিতরেই বসে আছে। হয়তো এই এয়ার মার্শালই হয়তো তাদের লোক। তো এখন ধরেন লুকোচুরি করা এবং গত ১১ মাসে এই বিমান বাহিনীর যে রক্ষণাবেক্ষণ, সেই রক্ষণাবেক্ষণের হাসিনা ১৫ বছরে করে নাই ভারতের প্রেসক্রিপশন। ভারত বলছিল যে বাংলাদেশের এয়ার ডিফেন্স এর কোন দরকার নেই। বাংলাদেশের যদি প্রয়োজন হয় আমরা তো আছেই। হাসিনার শ্বশুরবাড়ির লোকজন তো আছেই। তো কোন কিছু হয়নি এবং ১১ মাসেও কিন্তু এ কোন সুনির্দিষ্ট উদ্যোগ আমরা দেখি নাই। একটি সোর্স আমাকে বলছিল যে তারা বোধহয় কত হাজার কোটি টাকার একটা বাজেট দিয়েছিল। অন্তর্বর্তী সরকার নাকি সেটি তে না করে দিয়েছে বা এমন একটা বিষয়। তার চেয়েও গুরুত্বপূর্ণ যে এই শিশু হত্যার দায় কেন বিমান বাহিনী প্রধানের উপর বর্তাবে? শিশু হত্যার দায় বিমান বাহিনীর উপর বর্তাবে কারণ গত হাসিনার আমলের যেই রক্ষণাবেক্ষণ সেটি না হওয়ার দায় এই বিমান বাহিনী প্রধানও এড়াতে পারেন না এবং তিনি বিমান বাহিনীর বহু রকমের চুরির সঙ্গে যুক্ত। আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাই। সাম্প্রতিক সময়ে বিমান বাহিনীর সাবেক প্রধান এই গোপালী এই বদমাশটাকে আপনারা চিনেন, হান্নান। এই হান্নান মানে মহা লুচ্চা, মহা বদমাশ, মহাচোর। সে ধরেন তার বাসার কাজের মেয়েকে বিয়ে করে ফেলছিল যে তার এখন ২য় স্ত্রী। তো এই হান্নানের যে চুরি সে বোধহয় এখন পলাতক অথবা তাকে যেটা হয় আরকি। আমরা ভাই, তাকে হয়তো দেশেই রাখা হয়েছে আরাম-আয়েশের সাথে। এই হান্নানের সে ছিল সহকারী আ বিমান বাহিনী প্রধান। তার আগে একটু হান্নানের কাহিনীটা আপনাদেরকে একটু শোনাই।
এই সাম্প্রতিক সময়ের এই বক্তব্যটা হচ্ছে ব্যারিস্টার সরওয়ারের, যিনি সাবেক সেনা কর্মকর্তাও, তাদের বক্তব্যটা আপনারা একটু শোনেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীতে বাৎসরিক বাজেট প্রায় 4,000 কোটি টাকা। 2021 থেকে 2024 পর্যন্ত তিনি বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 3 বছরে বিমান বাহিনীর বাজেট ছিল প্রায় 12,000 কোটি টাকা। তিনি এই 3 বছরে প্রায় 3,000 কোটি টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন, যা বিমান বাহিনীর 3 বছরের বাজেটের 25%। 3,000 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এবং এই যে হাতানোর কাজটা যখন চলে, এই হাতানোর কাজ যখন চলে তখন আমি যদি আপনাদেরকে দেখাই, তাও একটা সংবাদই দেখাবো। এই সংবাদে যদি দেখাই, সে সময়ে অর্থাৎ এই এয়ার চিফ হওয়ার আগে, হান্নানের পরে এই এয়ার চিফ হওয়ার আগে তিনি ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান পরিকল্পনা ও সহকারী বিমান বাহিনী প্রধান পরিচালন হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। অর্থাৎ এই 3,000 কোটি টাকার ভাগ হান্নান তো একা খায় নাই, এই বর্তমান বিমান বাহিনী প্রধানের পেটেও এই টাকার ভাগ আছে। এবং তিনি এখন বড় বড় কথা বলবেন, গুজব ছড়াবেন না, হ্যান করবেন না, ত্যান করবেন না, রক্ষণাবেক্ষণ ঠিক ছিল, জাতিসংঘে ফাইজলামি করো। মানে ইউনূস সরকারের তো কোনো আগামাথা বুঝতেছি না, মাজা ভাঙা একটা সরকারের মতো অবস্থা, সব অপদার্থ দিয়ে শাসন চলতেছে, বারবার বলার পরেও কিছু হয় নাই। যার জন্য ধরেন এয়ার চিফ আবার ডক্টর ইউনূসের সঙ্গে যে দেখা করে আসছে, কি বুঝায় আসছে সে কি জানে? সে তো মনে করছে সে যেভাবে বুঝাবে আমরা সেভাবেই বুঝবো। তারপরে আপনি যদি দেখেন যে এই এয়ার চিফের যে কাকতুত, যে কাহিনী, সে কিন্তু বিদেশ ভ্রমণ খুব পছন্দ করে। গত এই হাসিনার মারা যাওয়ার, মানে হাসিনা পালিয়ে যাওয়ার পরেও, এটা এক ধরনের রাজনৈতিক মৃত্যুই হাসিনার। তো সে ধরেন আমি যদি বলি, গত অক্টোবরে সে গেছে জাপানে, নভেম্বরে গেছে চীনে, তারপরে মে মাসে গেছে ইতালিতে, ফেব্রুয়ারিতে গেছে সৌদি আরব দুবাই, মার্চ মাসে গেছে যুক্তরাষ্ট্রে, এবং এই রিসেন্টলি সে আবার গিয়েছিল টার্কিতে। তো তার এই সফরের কারণ কি? কি ঘোড়ার ডিম করতেছে? রাষ্ট্রীয় টাকা খরচ করতে সফর করতেছে। নতুন কিছু কিনবে, তো নতুন কিছু কিনতে হলে তো যাবে টেকনিক্যাল টিম, বিমান বাহিনী প্রধানের কাজ কি? এই যে আমার কাছে যে হিসাব আছে, এর বাইরেও কিন্তু তার প্রচুর বিদেশ ভ্রমণ আছে। আমি শুনেছি 11 মাসে সে বোধহয় 10 বারের মতো বিদেশ ভ্রমণে গেছে। আমার কাছে 6টি তথ্য পেয়েছি আমি। তো এই খবরটা নেওয়া হোক যে মানে কি কাজে গেছিল, কত টাকা রাষ্ট্রে নষ্ট করছে। এবং এয়ার চিফ এখানে বলছে আমরা তথ্য গোপন করব না। কেন তথ্য গোপন করব? আমরা তো, এরাই তো আমাদের, মানে বাংলাদেশের মানুষ এগুলা আর কি, এইসব ফুলঝুরি। তো এটা ওই হাসিনার টোনের কথা, গুজব ছড়াবেন না, তথ্য গোপন করব না। মানে বাস্তবতা হচ্ছে যে আপনাদেরকে তথ্য গোপন করতে দেয়া হবে না। বাংলাদেশের পত্রিকা এখন পর্যন্ত কোনো প্রশ্ন তোলে নাই আপনাদেরকে নিয়ে। বাংলাদেশের কোনো মিডিয়া আমরা দেখি নাই এখন পর্যন্ত এই যে বিমান বাহিনীর যে মেইনটেনেন্স হয় না, এই যে চুরি, এগুলো নিয়ে কোনো রিপোর্ট প্রকাশিত হয়েছে। আদালত এই সাবেক চিফের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে, দুদক তদন্ত করছে, কিছু জিনিস ক্রোক হয়েছে, কিন্তু ঘোড়ার ডিম আর কিছুই হবে না, এবং বাংলাদেশের কেউ কোনো কাজ করবে না। এবং আরো বেশ কিছু তথ্য আসার ছিল। আনফরচুনেটলি এয়ারের যে ইন্টেলিজেন্স, অর্থাৎ বিমান বাহিনীর যে ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্স থেকে অনেক জায়গায় সতর্ক করা হয়েছে। ইভেন কি সাবেক কর্মকর্তাদের যে ক্লাব রাওয়া, সে রাওয়াতেও কিছু দাড়িওয়ালা মুরব্বী বলছে যে, মানে ধরেন ঘটনা যখনই ঘটে, একটা আকাম যখন হয়, যখন ব্যর্থতার দলিল সামনে আসে, তখনই বলে যে এখানে তো মানিজ্যত গেল, মান সম্মানের ব্যাপার। আরে বেটা, এই যেই ছাত্রগুলা মারা গেছে তাদের থেকে তোর মান সম্মান বেশি? পুরো বাহিনীর সমান কি আমাদের একটা মৃত স্টুডেন্টের লাশের যেই ভার, সেই ভার কি পুরো বাহিনীর বহন করতে পারবে? পারবে না। বাংলাদেশ বলে এগুলো সম্ভব হচ্ছে, এবং এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে, বিমান বাহিনীর পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণের প্রসঙ্গ আসে নাই। এবং 3,000 কোটি টাকা চুরি করছে। আমি তো বলবো প্রত্যেকটা নিহতের পরিবার, আহতের পরিবারকে কমপক্ষে 5 থেকে 7 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এইসব ফাইজলামি বন্ধ করো। তোমরা চুরি করবা, কপালে ক্যাপ লাগায় ঘুরবা, মেডেল লাগায় ঘুরবা জামার মধ্যে, ইউনিফর্মের মধ্যে, আর বড় বড় কথা ঝাড়বা, আর আমরা সময় না নিব না? হান্নানের বংশধর এই হাসান, মানে অদ্ভুত একটা
অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরে ধরেন আরেকটা দেখেন আপনি যে এ পাইলট নিজেও মারা গেছেন। আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। আমরা জানি না সেখানে কি হয়েছিল। নানা রকমের তথ্য আসছে। বলা হচ্ছে যে কমিউনিকেশন ফল করেছিল। তারপর বলা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে দেখাই শোনেন। অনেক মিডিয়াতে অলরেডি এসছে, আপনারা দেখেছেন যে পাইলট যখন বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সে তার সর্বোপরি চেষ্টা করেছে বিমানটাকে একটি খালি জায়গায়, বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু তারপরে তার শেষ চেষ্টা সফল হয়নি বলবো, কারণ বিমানটা আছড়ে পড়েছিল ওই বিল্ডিংয়ের উপরে। কিন্তু সে সেই নিয়ন্ত্রণ রাখার জন্য বা বিমানটাকে দিক নির্দেশনা যাওয়ার জন্য যে মূল্যবান সময় দিয়েছে, তার জন্য তার যে ইজেকশন বলি আমরা, বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি আমাদের, সেটা বিলম্বিত হয়ে যায় এবং তার ফলে সে তার নিজের জীবন উৎসর্গ করে। তো এখানে আমি যতটুকু খবর নিলাম আরকি, আমি যতটুকু খোঁজ নিলাম, সেখানে ধরেন তার যে সলো ফ্লাইট ১ম একক ফ্লাইট যেটা, যে প্রশিক্ষণের পরে ১ম যে সলো ফ্লাইট, সে ফ্লাইটে কেউ থাকে না। তো কেউ না থাকলেও কিন্তু তার সাথে নিয়মিত মনিটর করা হয় তার ট্রেনারের সাথে, এবং সেখানে একজন অফিসার কমান্ডিং থাকার কথা। সম্ভবত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার সমপর্যায়ের, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সমপর্যায়ের একজন কর্মকর্তা এটাকে মনিটর করেন। এবং এই পাইলট যখন এই সলো ফ্লাইটে যাচ্ছিলেন, তার ট্রেনার ছিল কিন্তু কোনো ওসি সেখানে ছিল না। অফিসার কমান্ডিং তার দায়িত্ব পালন করেন নাই। তদন্ত কমিটি কি এই রিপোর্ট দেবে মনে করেন আপনি? এগুলার এত সাহস? আ এই হাসান মাহমুদ আ উম আপনার আ নতুন আ তদন্ত কমিটি গঠনের কথা বলেছে। তো এই তদন্ত কমিটির, আপনি কি মনে করেন যে হাসান মাহমুদ খান যে টোনে কথা বলছে তার বাইরে যেতে পারবে? সবই তো তার অধীনস্থ। সে কি বলবে কিছু? ডক্টর ইউনূসের কাছে আমরা আহ্বান করব আন্তর্জাতিক একটি তদন্ত হোক। কারণ গত আ প্রতিবারই কিন্তু এরকম বিমান দুর্ঘটনা ঘটে, এবং আমরা আ নানা ধরনের গল্প শুনি, এবং আমি যদি আপনাদেরকে পত্রিকায় দেখাই, ৩৪ বছরে বাংলাদেশ বিমান বাহিনী ৩২ টি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে, এবং বহু মেধাবী পাইলট মারা গেছেন, সাধারণ মানুষ মারা গেছেন, এবং ইত্তেফাকের এখানে একেবারে ৯ মে ২০২৪ থেকে আ ৩০ এপ্রিল ১৯৯১ পর্যন্ত আ বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে, এবং এর মধ্যে অবশ্য আ ৯১ সালের একটি ঘটনা আছে, যেটি হচ্ছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কিছু বিমান, আমাদের হেলিকপ্টার ধ্বংস হয়ে গিয়েছিল আম পানি ঢুকে। তো এখন ধরেন অ্যা এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা কি বিশ্বাস করবেন? আমাদের বিমান বাহিনী প্রধান কি ধামাচাপা চাপা দিতে যাচ্ছে কোনো কিছু? বা বাংলাদেশ আমাদের তাদের যে ব্যর্থতা, যে রক্ষণাবেক্ষণের অভাব, এবং পাইলটের সাথে এই যে পাইলটের যে বিস্তারিত বিবরণটা দেয়া হলো, যদি কমিউনিকেশন ফেইল করে থাকে, এত বিস্তারিত বিবরণ কেন আসছে? এবং আরেকটি পত্রিকায় পড়লাম যে পাইলটকে বলা হয়েছে তুমি বের হয়ে যাও। পাইলট নাকি মেক্সিমাম স্পিডে আবার আ বেইজে ফিরে যাওয়ার চেষ্টা করে। তো পাইলট তো কমান্ড মানল না। তো পাইলটকে কি কমান্ড শেখানো হয় নাই? যে তার প্রশিক্ষক বা তার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ সে মানবে না? তো এই যে জায়গাগুলো আরকি, এগুলো নিয়ে কিছু ঘাটতি আছে। কমিউনিকেশন সিস্টেম যদি লসই হয়, তো পাইলটের এত কাহিনী আপনারা জানলেন কি করে? এখন বলা হচ্ছে ব্লাক বক্স নাই। এসব বিমানে ব্লাক বক্স থাকে না। অর্থাৎ কিছু একটা মানে যেটা হচ্ছে আরকি, এবং যে দেশ থেকে এই বিমানগুলো কেনা হয়েছিল, বেশ কয়েকটা দুর্ঘটনার পরে আমরা সেই দেশকে রিকল করতেও দেখি নাই। যে কেন এগুলো হচ্ছে, সেই জায়গায় টেকনিক্যাল সাপোর্ট কি আসছে, কে উদ্যোগ নিয়েছিল, সেগুলো কিন্তু আমরা জানি না। এবং আজকে যদি আপনি দেখেন আমাদের সংবাদপত্রগুলায় কিন্তু মাইলস্টোন কিন্তু এখন ১ম পাতায়, অনেক পত্রিকাতে মাইলস্টোনের খবরও নাই। ভিতরের দিকে বা শেষ পাতায় চলে গেছে, মৃতের সংখ্যা বাড়ছে বা কি হচ্ছে। একটার পর একটা ঘটনা ঘটবে। যেমন আজকে আপনি মনে করেন যে মিটফোর্ডের যে পাথর দিয়ে পিটিয়ে পাথর মেরে যেভাবে হত্যা করা হয়েছিল, আজকে মানুষের মনে তার কোনো অ খবর আছে? নাই, কিন্তু মানুষের মন থেকে হারিয়ে গেছে। তো সবাই অপেক্ষা করে যে আ যেন এই জায়গাগুলো আস্তে ধামাচাপা পড়ে যায়, মানুষের মন থেকে চলে যায়। তখন আরেকটা ঘটনা ঘটবে হয়তো কিছুদিন পরে। তখন আবার এইসব আলোচনা আসবে। আবার এক ধরনের ব্যাখ্যা দাঁড় করানো হবে, চোখ রাঙানো হবে, মানুষ ভুলে যাবে। তো আমরা আসলে
এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে পরিবর্তনগুলো আশা করেছিলাম তার কিন্তু কিছুই হয়নি। এবং আমার কাছে যে তথ্য আছে এই এয়ার মার্শাল তিনি কিন্তু ডাইরেক্টর পারচেজ, ডাইরেক্টর অপারেশনস বিভিন্ন পদে কিন্তু তিনি ছিলেন। এবং আমাদের বিমান বাহিনীর এই যে হান্নান তো না, হান্নানের আগেও কিন্তু যারা বিমান বাহিনী প্রধান ছিলেন তারাও কিন্তু কম বেশি সব চুরির সঙ্গে যুক্ত। আমাদের সকল টার্গেটটা তো যায় সেনাবাহিনীর উপর দিয়ে, কারণ সেনাবাহিনী মানে জনগণের সাথে মিলে অনেক রকমের কাজের সঙ্গে যুক্ত থাকে। তো আমাদের সকল ক্ষোভ, সকল কিছু সেনাবাহিনীকে নিয়েই আবর্তিত হয়। বিমান বাহিনী আর নৌবাহিনী অনেকটা নিরাপদেই থাকে। তেমন কোনো আলোচনা হয় না। যেমন ধরেন বিমান বাহিনীর আগের প্রধান আবু ইসরার তার মাধ্যমেই আসলে বলা হয় যে বিমান বাহিনীর মধ্যে শুরু হয় চুরিবিদ্যা রপ্ত করা হয়। এরপরে আসে সেনাবাহিনীর আ আরেক বিমান বাহিনীর আরেক প্রধান মশিউজ্জামান সেরনিয়াবাদ, সে হাসিনার একেবারে ডিরেক্ট আত্মীয়। তো এগুলো নিয়ে ধরেন কে কথা বলবে বলেন? কে দেখবে? এক হান্নানের একটা প্রাথমিক হিসেবেই বলা হচ্ছে সে ৩,০০০ কোটি টাকা চুরি করছে তার ৩ বছর টেনিউর এর মধ্যে। তো এই হান্নানের ছেলেপেলে কোথায় পড়ে? এই বর্তমান এয়ার চিফের ছেলেপেলে কোথায় পড়ে? এবং এই এয়ার চিফের আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই। আ সেটি হচ্ছে ধরেন এই এয়ার চিফ যখন দায়িত্ব নেয়, এটি হচ্ছে আইএসপিআর এর পাতা আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর তার সম্পর্কে একটা এখানে লিখে দায়িত্বভার গ্রহণের পরে এই এয়ার মার্শালের কি করেছিল। দায়িত্বভার গ্রহণের পর নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সেখানে তিনি পরিদর্শন বই স্বাক্ষর করেন। একই সাথে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি বাফওয়া এর সভানেত্রী সালেহা খান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সেখানে তিনি পরিদর্শন বই স্বাক্ষর করেন। অর্থাৎ এরপরে তারা যান হচ্ছে শিখা অনির্বাণে। তো ধরেন দায়িত্ব নিয়েই দৌড় দিছে শেখ মুজিবের বাড়িতে, তার জাদুঘর পরিদর্শন করতে হবে, সেখানে ফুল দিছে। তার চেয়েও এক ধাপ আগানো তার স্ত্রী সালেহা খান। তিনি বোধহয় পদাধিকার বলে বোধহয় মহিলা কল্যাণ সমিতির সভাপতি হন। নাকি এগুলা চার্জ হ্যান্ড ওভারের কিছু থাকে আমি জানি না। সে কিন্তু ওই যে দায়িত্বভার গ্রহণের দিনই জামাই যেহেতু শেখ মুজিবের ফুল দিছে, তার বউ তারে ফুল দিতে হবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে তাদের মানসিক গঠনের জায়গাটা কি। তো এখন ধরেন অ্যা এই যে কিছু প্রাথমিক কিছু আ তথ্য এখানে আমি তুলে ধরলাম। আশা করি সরকারের যারা বোঝা তারা বুঝতে পারছেন যে বিমান বাহিনী আমাদের একটি অকার্যকর বাহিনীতে পরিণত হয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এসব পটর কথা বলার কোনো আবশ্যকতা নাই। আমরা জানি যে হাসিনার লুটপাটের, হাসিনার আ ভারত প্রীতিতে, ভারতের নির্দেশনায় আমাদের বিমান বাহিনীর আসলে কি হাল। প্রকৃত তথ্য আমার কাছে আছে কিন্তু আমরা বৃহত্তর স্বার্থে হয়তো সকল তথ্য আ পাবলিক করব না বা পাবলিক করি না। কিন্তু তাই বলে আপনারা হেমতম দেখাবেন, মাতব্বরি করবেন, গুজব ছড়াবেন না। পাইলটের এই ছিল, পাইলটের ওই ছিল, বিমান রক্ষণাবেক্ষণ ঠিক ছিল, মেইনটেন্যান্স ঠিক ছিল। এসব ফালতু গাঁজাখুরি বক্তব্য দেবেন না। আমাদের সন্তানদের মৃতদেহের সাথে কোনো ধরনের টাউটারি কাউকে করতে দেয়া হবে না। ডক্টর ইউনূস এই বিমান বাহিনীর প্রধান, এই এয়ার মার্শালকে বরখাস্ত করুন। এটি আপনি ঝাঁকি দিয়ে উঠে দাঁড়ান। আপনি লুথা হয়ে গেছেন। আপনার মধ্যে এক ধরনের ল্যাথারিজম দেখা দিচ্ছে। আপনি ভাবছেন যে সব যেভাবে চলছে সেভাবেই চলুক, এভাবে চলতে দেয়া হবে না। বাংলাদেশের সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশকে যেই রাষ্ট্র ক্ষমতায় থাকুক তাকেই যথাযথভাবে পরিচালনা করতে হবে। অন্তত জুলাই পরবর্তী আমরা যে সিস্টেমের পরিবর্তন চাই, জুলাই পরবর্তী সময়ে আমরা যেই অ্যা কঠোরতা চাই, সেই কঠোরতায় ফিরে যেতে হবে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে। এজন্য কিছুই করার নাই গত ১১ মাসে। ১ম পদক্ষেপ হোক এই বিমান বাহিনী প্রধান এই এয়ার মার্শালকে বরখাস্ত করার মাধ্যমে তার এই বাগাড়ম্বরের জবাব দিয়ে। দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।